আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমাদের টপিক হলো কোষ বিভাজন। তোমাদের বায়োলজি বইয়ের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। কোষ বিভাজন বুঝতে হলে প্রথমে বুঝতে হবে কোষ কি। কোষের বেসিক ডেফিনেশনটা হলো জীবদেহের গাঠনিক একক হলো কোষ। গাঠনিক একক কি? দেখো, আমরা মানুষ, পশু পাখি, গাছপালা সব ধরনের প্রাণী কিন্তু কোষ দিয়ে তৈরি। আবার যেমন ক্ষুদ্র মাইক্রোস্কোপিক প্রাণী যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া, ইস্ট এগুলোও কিন্তু কোষ দিয়ে তৈরি। গাঠনিক একক বলার কারণ কি? আমাদের সকলের মানে সূচনা হয় একটা মাত্র কোষ দিয়ে, সেটা থেকে আস্তে আস্তে আমরা পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যাই। আচ্ছা, গাঠনিক বিষয়টা বোঝার আগে তোমরা বাস্তবিক লাইফে একটা জিনিস উদাহরণ হিসেবে নাও। ধরো তোমরা তোমাদের রুমের দেয়াল দেওয়াল সেই দেওয়াল কিভাবে তৈরি হয়েছে? একটার পর একটা ইট সেখানে গাঁথনি হয়ে হয়ে একটা বড় দেওয়াল তৈরি হয়েছে। সেম অ্যাজ একটা মাত্র কোষ থেকে আজকে আমরা এককোষী প্রাণী, বহুকোষী প্রাণী এইভাবে হলো বিভক্ত হয়েছে। দেখো, আমরা কোষকে কোষ নিয়ে ডিটেলস আর আলোচনা করতেছি না। কোষ নিয়ে ডিটেলস আলোচনা ইনশাআল্লাহ করা হবে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু এই চ্যাপ্টারে। সো আজকে আমরা কোষ বিভাজনে চলে যাই। দেখো, মানুষ, গাছপালা, তারপরে বিভিন্ন রকম প্রাণী, ক্ষুদ্র প্রাণী, এদেরকে কোষের ভিত্তিতে দুই ভাবে ভাগ করা যায়। একটা হলো এককোষী আর একটা হলো বহুকোষী। যেমন যেমন এককোষী প্রাণী, ধরো একটা কোষ, যেমন এই ধরো একটা কোষ, একটা মাত্র কোষ দিয়ে যদি তৈরি হয়, একটা মাত্র যদি কোষ দিয়ে কোনো প্রাণী তৈরি হয় তাহলে সেটা হলো এককোষী প্রাণী। আর ধরো বহুকোষী প্রাণী কোনগুলা? বহুকোষী মানে অনেকগুলো কোষ, একের অধিক, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কোষ দিয়ে যদি একটা প্রাণী তৈরি হয় সেটা হলো বহুকোষী প্রাণী। এখন এককোষী প্রাণীর মধ্যে কোনগুলো আছে? যেমন ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে, অ্যামিবা আছে, এগুলো সব এককোষী প্রাণী, বা প্লাজমোডিয়াম, এগুলো এককোষী প্রাণী। আর বহুকোষী প্রাণীর মধ্যে আছে আম, জাম, কাঁঠাল, এগুলো। আচ্ছা, এবার আমরা বহুকোষী প্রাণীর একটা বিষয় দেখে। দেখো, প্রতিটা জীবেরই জীবন সূচনা হয় কিন্তু একটা কোষ দিয়ে। সেই কোষটাকে কি বলা হয়? জাইগোট। এই জাইগোটটা বিভিন্ন বিভাজিত হয়। এই জাইগোটটা ফার্স্টে ক্লিভেজ পর্যায়ে অনেকগুলা কোষের সৃষ্টি হয়, এরপরে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, এরপরে যেতে যেতে আমরা পূর্ণাঙ্গ প্রাণী যেমন মানুষ, গাছগাছালি, পশু পাখি, বাঘ, সিংহ, হাতি এইভাবে হয়। আচ্ছা, তোমাদের একটা জিনিস বোঝাই, তোমাদের একটা জিনিস আলোচনা করি, এটা পরে যাচ্ছি, কোষ চক্রের পরে বুঝাচ্ছি, আগে শোনো। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড তোমাদের অনেকের প্রবলেম হয়। হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। আচ্ছা, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, এটা আলোচনা করি। দেখো, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কি? যেমন প্রতিটা জীবেরই এক একটা ইউনিক ক্রোমোজোম থাকে। যেমন আমরা মানুষের হিসাব যদি দেই, মানুষের মোট ক্রোমোজোম আছে কয়টা? 23 জোড়া। মানুষের মোট ক্রোমোজোম আছে 23 জোড়া, অর্থাৎ 46টা। 46টা ক্রোমোজোম আছে। তার মধ্যে ইউনিক কয়টা? ইউনিক হলো 23টা। 23টা ক্রোমোজোম হলো ইউনিক ক্রোমোজোম। এই 23টা ক্রোমোজোমকে বলা হয় এক সেট ক্রোমোজোম। কারণ কি? এই 23টা ক্রোমোজোম বাবার মধ্যে আছে ইউনিক, আবার মায়ের মধ্যে ইউনিক আছে। যেমন ধরো, একটা বাবা আর একটা মায়ের মিলনের ফলে তারপরের প্রজন্ম, নেক্সট জেনারেশন সন্তান আসে। তাদের মধ্যে কি হয়? ধরো একটা বাবার কাছে 23টা ক্রোমোজোম আছে, আবার অপর দিকটা একটা মায়ের কাছে 23টা ক্রোমোজোম আছে। এখন বাবা মায়ের মিলনের মাধ্যমে সন্তানের মধ্যে 46টা ক্রোমোজোম হবে। কিন্তু তাহলে এই বাবা যার কাছে 23টা ক্রোমোজোম আছে, তার কাছে হলো এক সেট ক্রোমোজোম আছে। 23টা মানে একটা সেট। আবার মায়ের কাছে 23টা মানে মায়ের কাছেও একটা সেট ক্রোমোজোম আছে, এক সেট ক্রোমোজোম আছে। এটা কিন্তু মানুষের হিসাব বলতেছি। এক সেট ক্রোমোজোম আছে। এখানে বাবা তাহলে কি হবে? এন। এন এন দিয়ে বোঝায় হ্যাপ্লয়েড। আবার এখানে মায়ের কাছে এক সেট ক্রোমোজোম আছে, মা হলো এন, হ্যাপ্লয়েড। এরপরে এই 23টা মিলে যে 46টা সন্তানের মধ্যে আসলো, এই সন্তানের মধ্যে তখন 2n ক্রোমোজোম আছে, মানে এটা ডিপ্লয়েড। অর্থাৎ বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু মিলন হয়ে, বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু মিলন হয়ে যেই ফিউচার জেনারেশন বা যেই সন্তান হলো, সেই সন্তান ডিপ্লয়েড। বাট বাবার শুক্রাণু হ্যাপ্লয়েড, মায়ের ডিম্বাণু হ্যাপ্লয়েড, এদের মিলন হয়ে 2n ডিপ্লয়েড হয়েছে। মানে হ্যাপ্লয়েডের মিলন হয়ে ডিপ্লয়েড হয়েছে।
যদি এক সেট ক্রোমোজোম থাকে তাহলে সেটা হলো হ্যাপ্লয়েড হবে, আর যদি দুই সেট ক্রোমোজোম থাকে, এখানে কিন্তু সন্তানের মধ্যে দুই সেটই ক্রোমোজোম আছে, তাই সন্তান হলো ডিপ্লয়েড। আর বাবা মায়ের এই শুক্রাণু ডিম্বাণু মিলন হয়েছে, এগুলো হলো হ্যাপ্লয়েড। এক সেট ক্রোমোজোম থাকলে সেটা হ্যাপ্লয়েড, আর দুই সেট ক্রোমোজোম থাকলে সেটা ডিপ্লয়েড। আশা করি বুঝছো। আচ্ছা, আরেকটা জিনিস বোঝাই, এটা হলো মাতৃকোষ আর অপত্য কোষ। মাতৃকোষ, অপত্য কোষ, মাতৃকোষ ও অপত্য কোষ। মাতৃকোষ আর অপত্য কোষ। দেখো, মাতৃকোষ আর অপত্য কোষকে ধরো, এটা একটা কোষ, এটা একটা কোষ। এই একটা কোষ থেকে বিভাজনের মাধ্যমে দুইটা কোষের সৃষ্টি হয়েছে। মাইটোসিসের মধ্যে একটা থেকে দুইটা হয়। আচ্ছা, একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়েছে। এরপরে আবার এই দুইটা কোষ বিভাজিত হয়ে চারটা কোষের সৃষ্টি হয়েছে। চারটা কোষের সৃষ্টি হয়েছে। তাহলে ফার্স্টে যেহেতু এই একটা কোষ থেকে, এই একটা কোষ বিভাজনের পরে দুইটা হলো, তাহলে এই ফার্স্টের এই কোষটা হলো মাদার সেল, মানে মাতৃকোষ। এই একটা কোষ হলো, এটা হলো মাদার সেল, মাদার মাদার সেল। এই কোষটা হলো মাদার সেল। আর এই কোষের এই যে দুইটা, এই দুইটা, এই একটা কোষ বিভাজিত হয়ে এই দুইটা হলো, এইটা হলো, এই দুইটা হলো তার অপত্য কোষ, বা একে বলা হয় ডটার সেল। আচ্ছা, ওইটার বাদ দিয়ে এটা দেই। যেমন এটার ক্ষেত্রে এটা হলো মাতৃকোষ, এর দুইটা হলো অপত্য কোষ। এখন যদি আমি এই দুইটাকে ধরি, যে এই দুইটার মাধ্যমে এটা থেকে এই দুইটা কোষ হয়েছে, আবার এইটা থেকে এই দুইটা কোষ হয়েছে, তাহলে এইটাকে যদি আমি মাতৃকোষ ধরি, তাহলে এর অপত্য কোষ হচ্ছে, এটার অপত্য কোষ হচ্ছে এই দুইটা, এটা হলো অপত্য কোষ, অপত্য কোষ। আবার এই মাতৃকোষটার অপত্য কোষ হচ্ছে এই দুইটা। দেখো ক্লিয়ার কিনা? ফার্স্টে একটা কোষ বিভাজিত হয়েছে দুইটা, একটা কোষ বিভাজিত হয়ে দুইটা হয়েছে। সো ওই ফার্স্টের কোষটা হলো মাদার সেল, মানে মাতৃকোষ। পরে যে দুইটা বিভাজিত হয়েছে সেই দুইটা হলো অপত্য কোষ। আবার যদি ওই দুইটাকে আমি বিভাজিত করি, আচ্ছা এটার কথা বাদই দাও, শুধু এই দুইটাতেই বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে তোমরা গুলাই ফেলবা। এটা হলো মাতৃকোষ, আর এইটা থেকে যে দুইটা হয়েছে এটাকে বলা হয় অপত্য কোষ। অপত্য কোষ, এই যে এটা হলো অপত্য কোষ। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, কোষ বিভাজন মোট হলো তিন প্রকার। কোষ বিভাজন মোট তিন প্রকার, একটা হলো অ্যামাইটোসিস বিভাজন, একটা হলো মাইটোসিস কোষ বিভাজন, আর একটা হলো মিওসিস কোষ বিভাজন। তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে শুধু মাইটোসিস কোষ বিভাজন আর মিওসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করা আছে। সো অ্যামাইটোসিসটা তোমাদের দরকার নাই, অ্যামাইটোসিসটা খুবই ইজি, ওটা এখন দরকার নাই। মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন। শোনো, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের ডেফিনেশন হলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের ক নাম্বারে আসতে পারে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ধরো কোষের নিউক্লিয়াস আর ক্রোমোজোম, একটা কোষের নিউক্লিয়াস আর ক্রোমোজোম একবার বিভাজিত হবে, একবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হবে, এবং অপত্য কোষের নিউক্লিয়াস সংখ্যা মাতৃকোষের নিউক্লিয়াসের আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন, এটা মাইটোসিস কোষ বিভাজনের ডেফিনেশন কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন। এই দুইটা লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে খুবই ইম্পর্টেন্ট হলো সম আকৃতির, সম আকৃতির, আকৃতির, আরেকটা হলো সমগুণ সম্পন্ন। এটা মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য বলতে পারো, একটা বৈশিষ্ট্যের মধ্যে ধরো বলতে পারো, সম আকৃতির সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে বা দুটি নিউক্লিয়াসের সৃষ্টি করে, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস আর ক্রোমোজোম, মাইটোসিসের ক্ষেত্রে কি হবে? কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াস আর ক্রোমোজোম, কোষের নিউক্লিয়াস আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে
সম আকৃতির। দেখো যেই কোষ বিভাজন বললাম যে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়েছে, তাহলে এই ফার্স্টের কোষটা মানে মাদার সেলের একবার বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে, কিন্তু অপত্য কোষের বৈশিষ্ট্য হবে কি সম আকৃতির হতে হবে, সমগুণ সম্পন্ন হবে, তাহলে সেটা হলো মাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, এবার মাইটোসিস কোষ বিভাজন মোট দুই ধাপে ঘটে। এক হলো ইন্টারফেজ আর একটা হলো মাইটোটিক ফেজ। দেখো, এক ইন্টারফেজ আর একটা হলো মাইটোটিক ফেজ। ইন্টারফেজ বলতে কি বোঝায়? ইন্টারফেজ নিয়ে তোমাদের বইয়ে জাস্ট একটা লাইন সংজ্ঞা দেওয়া আছে, এই জন্য আর কি ইন্টারফেসটা বোঝাচ্ছি। দেখো, ইন্টারফেজ হলো ইন্টারফেজ হলো ইন্টারফেজ মানে বোঝায় কোষের প্রস্তুতি পর্যায়। প্রস্তুতি পর্যায় ইন্টারফেস মানে প্রস্তুতি পর্যায়, মানে কোষটা আসলেও বিভাজন হবে কিনা বা পরের ধাপে যাবে কিনা এটার প্রস্তুতি নিবে হলো ইন্টারফেস দশায়। কিন্তু এর ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে বিভাজন হবে না, এখানে বিভাজন হবে না, এখানে শুধু প্রস্তুতি নিবে, এখানে বিভাজন হবে না। দেখো, ইন্টারফেসের আবার তিনটা ধাপ আছে, G1 S G2, এটা তোমাদের এখন ডিটেলস দরকার নেই, শুধু একটু বলতেছে। দেখো, G1 ধাপে কি হয়? G1 ধাপে এই কোষটা সিদ্ধান্ত নেয় যে আমি পরের ধাপে বিভাজন করব কিনা। ও যদি বিভাজিত করে তাহলে পরের ধাপে যাবে, না হলে অনেক কোষ এই G1 ধাপে আটকে পড়ে যায়। আবার এস দশায় কি হয়? এস দশায় হলো ডিএনএটা রেপ্লিকেট হয়। আর G2 দশায় কি হয়? G2 দশায় একদম প্রান্তিক পর্যায়ে, এখান থেকে মাইটোটিক ফেজে ওরা চলে যায়। সো এই ইন্টারফেস মানে প্রস্তুতি পর্যায়। একটা জিনিস দেখো, প্রস্তুতি পর্যায় মানে কি? ধরো একটা জিনিসের একটা কাজ তোমরা করবা, তাহলে সেটার প্রস্তুতি তোমাদের কিন্তু আগে থেকেই নিতে হবে। ধরো তোমরা এখন নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমরা সামনে এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষার বায়োলজি পরীক্ষা দিবা, ধরো 3 ঘন্টা পরীক্ষা হবে। এই 3 ঘন্টা পরীক্ষার জন্য কিন্তু তোমরা 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ। 2 বছর ধরে প্রিপারেশন নিয়ে তোমরা জাস্ট 3 ঘন্টার একটা পরীক্ষা দিবা। তাহলে দেখো, প্রস্তুতির টাইমটা কিন্তু বড়। আর আসল যে কাজ মানে পরীক্ষার এই কাজ, মানে তোমাদের উদাহরণ হিসেবে পরীক্ষার কাজটা কিন্তু অল্প টাইমে হবে, বাট তোমাদের প্রিপারেশন টাইমটা হবে বড়। তো এই হিসাবে পুরো এই ইন্টারফেজে মোট সময়ের 90 থেকে 95% টাইম লাগে। 90 থেকে 95% টাইম ব্যয় হয় এই প্রস্তুতি পর্যায়ে। কোষের প্রস্তুতি নিতেই 90 থেকে 95% টাইম ব্যয় হয়। আর বাকি 5% টাইম ব্যয় হয় এখানে, বাকি 5 থেকে 10% টাইম ব্যয় হয় এই কোষ বিভাজনে। প্রস্তুতি নিতে সবচেয়ে বেশি টাইম লাগে। এগুলো আর কি এমনিতে এক্সট্রা ইনফো হিসেবে মনে রাখো। আচ্ছা, এইবার আমরা যাই মাইটোটিক ফেজ। কোষ চক্রে দুই ধাপে, একটা ইন্টারফেজ একটা মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ মানে কি? যেখানে কোষের বিভাজন হবে সেটা হলো মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ আবার দুইটা ধাপে বিভক্ত। একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। এর ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস মানে হলো এখানে নিউক্লিয়াসের বিভাজন হবে, নিউক্লিয়াসের বিভাজন হবে। ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। এবার ক্যারিওকাইনেসিস আবার 5 ধাপে বিভক্ত। এক হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো কিন্তু সবগুলো কিন্তু মাইটোসিসের মধ্যে পড়তেছে, এখানে কিন্তু সব মাইটোসিস নিয়ে আলোচনা করতেছি। ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিসটা পরে, ফার্স্টে ইন্টারফেজ হলো, ইন্টারফেজ দিয়ে শুরু। ইন্টারফেজ ইন্টারফেজের পরে চলে যাবে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের এই 5টা ধাপ শেষ হওয়ার পরে তারপরে হবে সাইটোকাইনেসিস। মানে ফার্স্টে ইন্টারফেজ, কোষ প্রস্তুতি নিবে, তারপরে মাইটোটিক ফেজে যে ক্যারিওকাইনেসিস হবে, মানে নিউক্লিয়াসের বিভাজনের ভিত্তিতে এই 5টা ধাপে ভাগ করা হয়েছে। এই 5টা ধাপ শেষ হওয়ার পরে তারপরে যাবে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস। সো এবার মুছি, আমরা চলো এবার ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ শেষ করে তারপরে আবার সাইটোকাইনেসিস যাবো, শুরু করি।
তাহলে চলো আমরা এখন শুরু করি ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিসের মধ্যে 5টা ধাপ আছে, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই এই 5টা ধাপের মধ্যে প্রথম ধাপ হলো প্রোফেজ। প্রোফেজ মানে প্রো মানে পূর্বে, আর ফেজ মানে কি বিভাজন। বিভাজনের প্রথম ধাপ হলো প্রোমেটাফেজ, এটা হলো মাইটোসিস, কোষ বিভাজনের প্রথম ধাপ। এখন আমরা প্রোফেজের বৈশিষ্ট্যগুলো দেখি। এটা হলো কিওয়ার্ড, তোমাদের বইতে মানে প্যারাগ্রাফ আকারে বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা শুধু কিওয়ার্ড গুলো মনে রেখে কিন্তু বৈশিষ্ট্য নিজের মতো বানায় লিখতে পারবা। আচ্ছা, ফার্স্টে হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় প্রোফেজটা হলো মাইটোসিসের সব। আচ্ছা, আমি চিত্র আঁকানোর জন্য দিকে ফাঁকা রাখছি, এখানে তোমাদের চিত্র আঁকায় দেখাই দিচ্ছি। তোমাদের সিকিউতে ঘতে বিশেষ করে নাম্বারে তোমাদের চিত্র আসে, যেমন এই 5টা ধাপের যে কোনো একটা ধাপের চিত্র দিতে পারে বা তার সাথে শুধু ব্যাখ্যা, চিত্রের সাথে ব্যাখ্যা দিয়ে দিতে পারে। এজন্য চিত্র আমি আঁকায় দেখাচ্ছি, তোমরা ওইভাবেই আঁকতে পারো। আচ্ছা, প্রথম ধাপ হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। আচ্ছা, আমি চিত্রটা আঁকা শুরু করি, তাহলে বুঝবা। দেখো, ফ্রি হ্যান্ডেই তোমরা আঁকতে পারো চিত্র, আর কারো যদি প্রবলেম হয় তাহলে সে স্কেল ইউজ করতে পারো। ফার্স্টে এমনি দাগ দিয়ে নিবা, নিয়ে এই পাশের এইগুলো একটু বাঁকা করে মিলাই দিবা। এটা হলো একটা কোষ আঁকতে হবে ফার্স্টে। আচ্ছা, এরপরে আমি কিন্তু এটা ফ্রি হ্যান্ডে আঁকছি, তোমরাও ইচ্ছা করলে কারোর ফ্রি হ্যান্ডে আঁকতে পারো। আর যদি কারোর ফ্রি হ্যান্ডে ঝামেলা হয় তাহলে তোমরা স্কেল দিয়ে আঁকাতে পারবা, সমস্যা নেই। আর এর ভেতরে একটা গোল, এই যে এটা হলো সেন্ট্রোমিয়ার, আর এটা এই যে হলো ক্রোমাটিড। আর এখানে হবে একটা নিউক্লিওলাস। দেখো তাহলে এটা কি, ফার্স্ট এটা হলো সেন্ট্রোমিয়ার, এটা হলো সেন্ট্রোমিয়ার, এটা হলো নিউক্লিওলাস, এটা হলো নিউক্লিওলাস, এটা হলো ক্রোমোজোম, এটা হলো ক্রোমাটিন বলা যায়, ক্রোমোজোম পরে। আচ্ছা, ক্রোমাটিন, আচ্ছা ক্রোমোজোম বলে দাও আপাতত, ক্রোমাটিন ওটা ক্রোমোজোম একবারে। ক্রোমোজোম এই দুটো এমনি বোঝাচ্ছে, এটা ধরো কোষ প্রাচীর, এটা কোষ প্রাচীর, আর এটা হলো কোষ ঝিল্লি। এই তো, এটাই। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, আর এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, প্রোফেজ। প্রোফেজ দেখো, এবার তোমাদের বোঝাই। প্রোফেজ পর্যায়টা হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, মানে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজনের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হলো প্রোফেজ। এরপরে প্রোফেজে হলো নিউক্লিয়াসের আকার হয় বড়। প্রোফেজের নিউক্লিয়াসের আকার বড় হয়, কোষের মধ্যে নিউক্লিয়াসের আকার হয় সবচেয়ে বড়। জল বিয়োজন ঘটে। জল বিয়োজন, জল বিয়োজন মানে কি বোঝায়, এই কোষের ক্রোমোজোম থেকে, জল বিয়োজন মানে এখানে বোঝায় ক্রোমোজোম থেকে পানি পানি বের হয়ে যায়। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রোফেজের ক্ষেত্রে শুধু এটা হয়, ক্রোমোজোম থেকে পানি বের হয়, এটাকে বলা হয় জল বিয়োজন। প্রোফেজের ক্ষেত্রে শুধু এটা হয়, ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যায়, একে বলা হয় জল বিয়োজন। এবার দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়। দুটি ক্রোমাটিড উৎপন্ন হয় কেমনে, এই যে এই সেন্ট্রোমিয়ারটাকে যদি তোমরা বাদ দাও, এই সেন্ট্রোমিয়ারটাকে বাদ দিলে ক্রোমোজোম দুটি
দুই দিকে এদিকে লম্বালম্বি হয়, এটাকে বলা হয় দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়। এরপরে হয় স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয়। স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় হলো প্রোমেটাফেজে, যে কিন্তু এটা সৃষ্টির সূচনা হয় হলো প্রোফেজে। স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয় এখানে, এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এই দুইটা অদৃশ্য হয়ে যাবে এবং সেখানে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হবে। তাই আরেকটা পয়েন্ট এখানে বলা যায় যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এই দুইটা অদৃশ্য হওয়ার বা এই দুইটা বিলুপ্ত হওয়ার সূচনা হয় এখানে। আরেকটা তোমরা পয়েন্ট মনে রাখবা, নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন আর নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস এই দুইটা বিলুপ্ত হওয়ার সূচনা হয়। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এই দুইটা বিলুপ্ত হওয়ার সূচনা হয়। আচ্ছা, প্রোফেজে এইগুলোই ছিল বৈশিষ্ট্য। আর বাকি তোমরা বইয়ে যেগুলো লেখা আছে এগুলো শুধু একবার রিডিং করবা, তাহলে তোমাদের নিজের মতো করে লিখতে পারবা। তাহলে প্রোফেজ শেষ। আচ্ছা, এবার আমরা শুরু করি প্রোমেটাফেজ পর্যায়ে। আগে আমরা প্রোফেজ পর্যায়ে পড়লাম, এটা হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, আর প্রোমেটাফেজ হলো সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। এই পর্যায়ে হলো স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আচ্ছা, এটা আঁকি তারপরে তোমরা বুঝবা। দেখো, এটা আমি কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকতেছি, তোমরা যদি ফ্রি হ্যান্ডে পারো তাহলে তো ভালো, নাইলে তোমরা স্কেল দিয়ে আঁকতে পারো, সমস্যা নেই। এই দেখো, এটাতে হলো নিউক্লিয়ার মেমব্রেন প্রায় অদৃশ্য হয়ে যাবে, তো এটা এইভাবে দেখাতে হবে। নিউক্লিয়ার মেমব্রেন এখানে অদৃশ্য হবে, এবার এখানে এবং স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। দেখো, স্পিন্ডল যন্ত্রটা একটু বাঁকা টাকা হচ্ছে, তোমরা কিন্তু এগুলো স্কেল দিয়ে ভালো মতো আঁকো। এগুলো হলো স্পিন্ডল তন্তু, এগুলো হলো স্পিন্ডল তন্তু। আর এখানে যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা প্রায় বিলুপ্ত হয়ে যাবে, সেখানে এটাকে একটু, এটা হলো লুপ্তপ্রায় নিউক্লিয়াস। তাহলে এটা কি হবে? এটা হলো মেরু, এটা হলো স্পিন্ডল তন্তু। তারপর এটা হলো লুপ্তপ্রায় নিউক্লিয়াস, লুপ্তপ্রায় নিউক্লিওলাস, লুপ্তপ্রায় নিউক্লিওলাস। আর এটা হলো লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। দেখো, এটা হলো সব থেকে স্বল্পস্থায়ী পর্যায়, এটাতে হলো স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই যে এটা হলো স্পিন্ডল যন্ত্র। বিষুবীয় অঞ্চল, দেখো মেরু থেকে এই দুই মেরুর যে মধ্যবর্তী স্থান, এই দুই মেরুর, এটা হলো মেরু, এই দুইটা মেরু, এই দুই মেরুর যে মধ্যবর্তী স্থান, মানে এই যে এই মাঝখানে যে স্থান, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তোমরা যদি একটা ধরো, এটাকে ধরো একটা পৃথিবী, এটা ধরো একটা যদি পৃথিবী ধরি, তাহলে পৃথিবীর এটা হলো মেরু অঞ্চল, এটা হলো পৃথিবীর মেরু অঞ্চল। আর এই যে এই সাইডটা, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। সো এটা হলো স্পিন্ডল যন্ত্রের মেরু অঞ্চল, এটা হলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল। এখানে বলা হয়েছে যে মেরু অঞ্চলের, তোমাদের বই আছে দেখবা, দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলের আরেকটা নাম হলো ইকুয়েটর অঞ্চল। আচ্ছা, এবার এই ধাপে, প্রোমেটাফেজ ধাপে, এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এই দুইটার বিলুপ্তি হবে। আমরা কিন্তু এখানে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন পড়তেছি। দেখো, ফার্স্টে হলো প্রোফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। দ্বিতীয় প্রোমেটাফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি হয়। আচ্ছা, আর এরপর এটা মেটাফেজে বলতেছি। আর এটা প্রাণী কোষের ক্ষেত্রে, এটা কিন্তু উদ্ভিদ কোষের, আর প্রাণী কোষের ক্ষেত্রে এই যে এই দুই মেরুতে, প্রাণী কোষের ক্ষেত্রে এই যে এটা হবে এই দুই মেরুতে, এই যে এখানে সেন্ট্রিওল থেকে এভাবে অ্যাস্টার রে নামক এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হবে। এটা তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট,
এটা এমসিকিউ তে আসে, প্রাণীকোষের সেন্ট্রিওল থেকে অ্যাস্টারের রশ্মি বিচ্ছুরিত হবে। এটা হলো প্রোমেটাফেজের চিত্র। প্রো হলো প্রোমেটাফেজ। আশা করি তোমরা বুঝছো এটা। এবার হলো তৃতীয় পর্যায়, মেটাফেজ পর্যায়। মেটাফেজ পর্যায়ে অর্থ হলো মধ্য পর্যায়। দেখো মেটাফেজের চিত্রটা আগায়। মেটাফেজ হলো ক্যারিওকাইনেসিসের মধ্য পর্যায়। চিত্রটা আঁকায় দেখি, তারপরে ক্লিয়ার হবা। এখানে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস এই দুটো থাকবে না। দেখো এতে দেখো, এর উপর এটা দিতে হবে। এই যে এটা হলো মেরু, এগুলোকে বলা হয় ট্রাকশন ফাইবার। আচ্ছা, এগুলো ফাইবার। ট্রাকশন ফাইবার। এর ভেতরে এই দেখো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার দিয়ে এই একটা। আর এই ধাপে কিন্তু ক্রোমোজোম গুলো, মানে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। দেখো এটা হলো বিষুবীয় অঞ্চল। আগে তো মানে তোমাদের প্রোমেটাফেজ পড়াতে যে বললাম, উপরেরটা হলো উপরের আর নিচে এই দুইটা হলো মেরু অঞ্চল, আর এইগুলো হলো বিষুবীয় অঞ্চল। দেখো দেখো বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো অবস্থান করে। এটা হলো ক্রোমোজোম, ক্রোমোজোম এটা হলো সেন্ট্রোমিয়ার। আচ্ছা, এখন এই ধাপে এটা হলো মধ্য ধাপ। ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল মানে মধ্য অঞ্চল, এই বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোম সর্বাধিক খাটো ও মোটা হয়। মেটাফেজ দশায় ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো এবং সবচেয়ে বেশি মোটা হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে। আর সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। সেন্ট্রোমিয়ারের বিভাজন পরে অ্যানাফেজ ধাপে যেয়ে তোমরা ক্লিয়ারলি বুঝবা। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি, দেখো এইটা ফার্স্টে শুরু হয় কোথা থেকে? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওলাস হবে, সরি সরি নিউক্লিওলাস। নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস, এটার বিভাজন শুরু হয় হলো প্রোফেজ ধাপে, মানে এটা বিলুপ্তি শুরু হয় প্রোফেজ ধাপে। প্রোমেটাফেজ ধাপে এটা হলো বিলুপ্তি হয়, আর সম্পূর্ণরূপে বিলুপ্তি হয় হলো মেটাফেজ ধাপে। এই বিষয়টা কিন্তু তোমরা খেয়াল রাখবা। এরপরে চলো আমরা পরের ধাপে যাই, এটাতে আমাদের মেটাফেজটা শেষ। আচ্ছা, এবার আমরা শুরু করি অ্যানাফেজ পর্যায়ে। অ্যানাফেজ পর্যায়ে হলো মাইটোসিস কোষ বিভাজনের চতুর্থ ধাপ, মানে ক্যারিওকাইনেসিসের চতুর্থ ধাপ। আগে আমরা চিত্রটা আঁকাই, তারপরে তোমাদের বলতেছি। এখানে কিন্তু স্পিন্ডল যন্ত্রগুলো অদৃশ্য হয়ে যায়।
এগুলো সেন্ট্রোমিয়ারের সাথে আবদ্ধ ক্রোমোজোম। এগুলো মেরু, এগুলো হলো অপত্য ক্রোমোজোম। দেখো অ্যানাফ সরি এটা অ্যানাফেজ। অ্যানাফেজ পর্যায়ে এই যে যে সেন্ট্রোমিয়ারটা, সেন্ট্রোমিয়ার আগে কেমন ছিল? চারটা ছিল না, এটা দুই ভাগে বিভক্ত হয়েছে। এরপরে সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়। আর এই যে ক্রোমাটিন তন্তুগুলো ছিল আগে, কেমন সেন্ট্রোমিয়ারের সাথে এইভাবে ক্রোমাটিন তন্তুগুলো ছিল না, এই ক্রোমাটিন তন্তুগুলো অপত্য ক্রোমোজোমে পরিণত হয়েছে। ক্রোমাটিন তন্তুগুলো অপত্য ক্রোমোজোমে পরিণত হয়েছে। এরপরে আগে আমরা মেটাফেজ দশায় দেখে আসছি যে অপত্য সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম গুলো এই বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছিল, বাট অ্যানাফেজ দশায় এগুলো মেরুর দিকে আস্তে আস্তে যেতে থাকে। মেরুর দিকে যেতে থাকে এবং মেরুর দিকে যাওয়ার সময় এই সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার হলো মেরুর দিকে, মানে সেন্ট্রোমিয়ার হয় অগ্রগামী, যাওয়ার সময় সেন্ট্রোমিয়ার আগে যায়, পরে যায় এই বাহু, এগুলোকে বলা হয় বাহু। আর এটা হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার হলো অগ্রগামী আর বাহু অনুগামী। সেন্ট্রোমিয়ার আগে যায় আর বাহু যায় পরে। এরপরে স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায়। এই ধাপে এই স্পিন্ডল যন্ত্র দেখো ডট ডট দিয়ে বুঝাইছি, স্পিন্ডল যন্ত্রগুলো অদৃশ্য হয়ে যায়। লাস্টে ভিএলজেআই, এইটা হলো যখন ক্রোমোজোম মানে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম গুলো মেরুর দিকে যেতে থাকে, তখন সেগুলোকে ইংরেজি VLJI এই আকৃতিতে দেখানো হয়। এটা তোমাদের এখন বুঝাচ্ছি, দাঁড়াও একদম মুছে দিই। VLJI এটা তোমাদের বুঝাচ্ছি, দেখো। দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী চারটা ভাগে ভাগ করা যায়। একটা হলো VLJI। দেখো সেন্ট্রোমিয়ার অবস্থান, সেন্ট্রোমিয়ার যদি মাঝে অবস্থান করে এবং ক্রোমোজোমের অপত্য ক্রোমোজোম যদি দুই সাইডে অবস্থান করে, তাকে বলা হয় ভি কে বলা হয় মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয় ভি। দেখো এটা ইংরেজি ভি এর মতো দেখা যাচ্ছে। এল, দেখো এই হলো সেন্ট্রোমিয়ার, এই পাশে ক্রোমোজোম, এটা এল, একে বলা হয় ভি, মানে এটা মেটাসেন্ট্রিক। এল হলো সাবমেটাসেন্ট্রিক। জে, দেখো এটা হলো সেন্ট্রোমিয়ার, এই যে অপত্য ক্রোমোজোম, ইংরেজি জে এর মতো দেখা যাচ্ছে। ভি হলো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, জে কে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। এবার আই, দেখো দেখো ইংলিশ আই এর মতো দেখা যাচ্ছে। এটা হলো মেটাসেন্ট্রিক, ভি কে বলা হয় মেটাসেন্ট্রিক, এল হলো সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, জে হলো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, আই হলো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এটা হলো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী চার ভাগে ভাগ করা যায়। আরেকটা আছে যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী চার ভাগে ভাগ করলাম, আবার হলো সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী চার ভাগে ভাগ করা যায়। ওইটা যেমন অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, মোনোসেন্ট্রিক ক্রোমোজোম, ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, পলিসেন্ট্রিক ক্রোমোজোম। এগুলো আপাতত তোমাদের লাগবে না, তোমরা শুধু তোমাদের বই যেহেতু এই চারটা আছে, এই চারটাই মনে রাখবা। এখন আমরা শুরু করব মাইটোসিস, কোষ বিভাজনের সব থেকে মানে সর্বশেষ ধাপ টেলোফেজ পর্যায়। তো টেলোফেজ পর্যায়টা বোঝানোর আগে চলো আমরা চিত্রটা আঁকাই নেই। চিত্র কিন্তু তোমরা খাতায় আঁকানোর সময় বা পরীক্ষায় আঁকানোর সময় সুন্দর করে আঁকায়, আমি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা একটু বেশি বড় হয়ে গেছে, গোলগুলা একটু ছোট হবে, গোলগুলো একটু ছোট। যেমন
এটা হলো অপত্য নিউক্লিয়াস, এটা হলো অপত্য নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এই যে এটা হলো লুপ্তপ্রায়, লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্ত্র, স্পিন্ডল তন্ত্র। এই যে মাঝখানে যে এটা গঠন হয়েছে ডট ডট ডট, এটা হলো কোষ প্লেট, কোষ প্লেট, এগুলাই। আচ্ছা, আমরা এবার শুরু করি। টেলোফেজ পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীত ঘটে। আমরা প্রোফেজ পর্যায়ে কি পড়ছি, যেমন প্রোফেজ পর্যায়ে জল বিয়োজন হয়, নিউক্লিয়াস গুলো মানে ক্রোমোজোম গুলো খাটো বা মোটা দেখা যায়, কিন্তু এখানে প্রোফেজের ঘটনাগুলো বিপরীত ভাবে ঘটতেছে। প্রোফেজের ঘটনাগুলো বিপরীত কেমন কি দেখো, জল যোজন হয়। জল যোজন মানে কি, এই ক্রোমোজোমের মধ্যে পানি পানি প্রবেশ করতে থাকে, পানি প্রবেশ করে, ক্রোমোজোমের মধ্যে পানি প্রবেশ করে, একে বলা হয় জল যোজন। আর ইয়াতে প্রোফেজ ধাপে কি হয়েছিল, জল বিয়োজন হয়েছিল। আচ্ছা, ক্রোমোজোম গুলো সরু, লম্বা ও অস্পষ্ট হতে থাকে। এই দেখো ক্রোমোজোম গুলো কিন্তু সরু, চিকন, লম্বা, আবার অস্পষ্ট হয়েছে। এছাড়া আমরা অন্যান্য ধাপে দেখছি ক্রোমোজোম গুলো আস্তে আস্তে এইভাবে এইভাবে হয়, মোটা হয়েছে, কিন্তু এখানে ক্রোমোজোম গুলো সরু, লম্বা আর অস্পষ্ট হয়েছে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। আমরা প্রোফেজে দেখছি নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু হয়েছে, প্রোমেটাফেজে বিলুপ্ত হয়ে গেছে, আর মেটাফেজ পর্যায়ে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছে। কিন্তু এই টেলোফেজ ধাপে, টেলোফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন, এই যে নিউক্লিয়ার এনভেলপ, এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ, আর এই যে নিউক্লিওলাস, এটা এই দুইটার পুনরাবির্ভাব ঘটে। আর কোষ প্লেট গঠন হয়। এই যে মাঝখানে যে ডট 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 ডট, এটা হলো কোষ প্লেট, কোষ প্লেট গঠন হয়। সো আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ধাপ শেষ। এখন আমরা যাব হলো ক্যারিওকাইনেসিসের এই 5টা ধাপ শেষ হলো। এখন সাইটোকাইনেসিসে কি হয় এটা একটু বোঝাই দেই, যদি তোমাদের এমন কিছু নেই। এই চিত্রটা, আচ্ছা চিত্রটা বাদ একবারে মুছে দিই। দেখো সাইটোকাইনেসিসে কি হয়, এটা সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন বলতে এই দেখো এই একটা কোষ, ধরো এই একটা কোষ, ধরো এই একটা কোষ, এর মাঝখানে একটা কোষ প্লেট গঠন হয়েছে, এই আরেকটা কোষ। আমি কিন্তু মোটামুটি শুধু তোমাদের বোঝানোর জন্য আঁকতেছি। দেখো এই একটা কোষ, এর চারপাশে হলো নিউক্লিওলাস আছে, এটা ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম। দেখো এই কোষ প্লেটের মাধ্যমে, এই যে এখান থেকে এই কোষ প্লেটটা মাঝখানে দুই ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে ভাগ হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। এই একটা অপত্য কোষ আর এই একটা অপত্য কোষ, দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। এর মাধ্যমেই পুরো মাইটোসিসের সমাপ্তি ঘটে। সাইটোপ্লাজমের বিভাজন, এই সাইটোপ্লাজমের বিভাজন হয়ে দুটো কোষ, যেমন আমরা মাইটোসিসে কি পড়েছিলাম যে একটা থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। সো ফার্স্টে আমরা ইন্টারফেসে দেখছি কোষের প্রস্তুতি হয়েছে, তারপর 5টা ধাপ মাইটোসিসের গেছে, এবার লাস্টে সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে মাইটোসিসটা শেষ হয়। আমাদের মাইটোসিস শেষ। আচ্ছা, আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের সিকিউ এর জন্য আসে, মাইটোসিসের মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব। এই জিনিসটা কিন্তু তোমাদের সিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তোমরা এখানে 3 স্টার দিয়ে রাখতে পারো, 3 স্টার দিয়ে রাখতে পারো। মাইটোসিসের গুরুত্ব আর মিওসিসের গুরুত্ব, এই দুইটা জিনিস তোমাদের ঘতে বেশিরভাগ টাইমে আছে। এখন মাইটোসিসের গুরুত্বের মধ্যে কি আছে, যেমন মাইটোসিসের গুরুত্বের মধ্যে তোমাদের ফার্স্টে বলছিলাম যে প্রতিটা বহুকোষী জীবই একটা মাত্র কোষ দিয়ে গঠিত, সেটা হলো জাইগোট। সেই জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে, যেমন একটা কোষ থেকে জাইগোট বিভাজিত হয়ে 2টা 4টা, তারপরে একটা কোষ থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 16টা, 32টা, এইভাবে বিভাজিত হতে হতে একটা পূর্ণ বয়স, একটা পূর্ণ জীব, মানুষ, পশু পাখি, গাছগাছালি, এগুলো সব বিকশিত হয়েছে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এখন মাইটোসিস কোষ বিভাজনটা হয় কিন্তু দেহ কোষে,
মানুষের দেহ কোষে মাইটোসিসটা বিভাজন হয়। এখন ধরো তোমার দেহের এক জায়গায় কেটে গেল, সেই কাটা অংশে আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে সেই কাটা অংশের, ধরো ওখানকার কাটা অংশের টিস্যুটা নষ্ট হয়ে গেল, কোষ নষ্ট হয়ে গেল, ওই কোষগুলো আবার পুনর্গঠন রিফর্ম হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এই একটা গুরুত্ব। আবার মাইটোসিস তোমাদের ওই বইয়ের গুরুত্বের মধ্যে কিন্তু মাইটোসিসের সুফল কুফল দুইটাই দেওয়া আছে, মাইটোসিসের খারাপ দিক ভালো দিক দুইটাই দেওয়া আছে। যেমন খারাপ দিকের মধ্যে কি আছে, মাইটোসিস একটা নির্দিষ্ট ওয়েতে একটা নির্দিষ্ট সিকোয়েন্সলি বিভাজন হচ্ছে, বিভাজন বিভাজন হচ্ছে, কিন্তু কোনো কারণে যেমন কোনো রেডিয়েশনের কারণে হোক বা জেনেটিক কারণে হোক, কোনো কারণে ধরো বিভাজনটা মানে সিকোয়েন্সটা নষ্ট হয়ে গেল, তখন সেটাকে বলা হয় অনিয়ন্ত্রিত মাইটোসিস। এখন অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কয়েক ধরনের রোগ হয়, যেমন টিউমার বা ক্যান্সার, এগুলো অনিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমে হয়। এগুলো হলো মাইটোসিসের গুরুত্ব। তোমরা বইটা একটু ভালো করে রিডিং করবা, তাহলে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। এখন চলো আমরা মিওসিস শুরু করি। মিওসিস কোষ বিভাজন। এখন মিওসিস কোষ বিভাজন এর সংজ্ঞাটা কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস দুইবার আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। এখন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এটা হলো মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞা। তো দেখো তোমাকে বিষয়টা বোঝাই। ধরো এটা একটা মাতৃকোষ, না একটু নিচে লিখি। ধরো এটা একটা কোষ, এই কোষের যে সেন্ট্রোমিয়ারের সাথে ক্রোমোজোম আছে, 4টা ক্রোমোজোম আছে এখানে, 4টা ক্রোমোজোম আছে। এবার এটা বিভাজন হলো, বিভাজন হয়ে এই একটা কোষ, কিছু করা লাগবে, দেখো বিভাজন হয়ে এই একটা কোষ হলো, এই একটা কোষ হলো, এখানে হলো ক্রোমোজোম আসলো দুইটা, এখানে আসলে ক্রোমোজোম দুইটা। এটা কিন্তু 2n ছিল, মানে কি এটা কিন্তু ডিপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষ। এখানে কি বিভাজন হয়েছে? মিওসিস, মিওসিস বিভাজন হয়েছে। মিওসিস বিভাজন হয়ে এই একটা হ্যাপ্লয়েড কোষ হলো, এই একটা হ্যাপ্লয়েড কোষ। কিন্তু এখানে বিষয়টা কি হলো, এখানে 4টা ক্রোমোজোম ছিল, কিন্তু এটা মিওসিস বিভাজন হওয়ার পরে এখানে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে অর্ধেক। এখানে 4টা ছিল, এখানে 2টা, এখানে 4টা ছিল, এখানে হয়েছে 2টা, ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেছে। এরপরে ধরো এইটা আবার বিভাজন হলো, বিভাজন হয়ে মিওসিস বিভাজনই হচ্ছে, হয়ে এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা 2টাই থাকলো, আবার এখানেও ক্রোমোজোম সংখ্যা 2টা। এবার এটাও বিভাজন হলো, মিওসিস বিভাজন হয়ে এখানে ক্রোমোজোম সংখ্যা 2টা। দেখো এগুলো কিন্তু এন, হ্যাপ্লয়েড। ফার্স্টে এটা হলো মাতৃকোষ, মাতৃকোষ প্রথম মিওসিস বিভাজন হয়ে 2টি অপত্য কোষ হলো। এখন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু মাতৃকোষের অর্ধেক হয়ে গেল। আমরা মিওসিসের সংখ্যায় কি পড়লাম, যে নিউক্লিয়াস দুইবার বিভাজন হবে, এই একটা বিভাজন হলো, এই একটা বিভাজন হলো, দুইবার নিউক্লিয়াস বিভাজন হলো, আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়েছে। ক্রোমোজোম এই একবারই বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যা ক্রোমোজোম গঠিত হয়েছে। তাহলে এই মিওসিসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। দেখো যেমন এটাকে এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন। এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। দেখো এখানে 4টা ক্রোমোজোম ছিল, কিন্তু এখানে এসেছে 2টা, এখানে 4টা ছিল, এখানে আসছে 2টা, এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন হয় না, এখানে কিন্তু 2টা ছিল, এখানেও কিন্তু অপত্য কোষে 2টা চলে গেছে। তাহলে এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন, সমীকরণিক বিভাজন। সো মিওসিসে প্রথমে হ্রাসমূলক বিভাজন হয়, এরপরে হয় সমীকরণিক বিভাজন, তাই মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। প্রথমটা হলো হ্রাসমূলক বিভাজন, পরেরটা হলো সমীকরণিক বিভাজন। আচ্ছা, এরপরে আমি আরো ডিটেলস বোঝাচ্ছি। দেখো মিওসিসটা কেন হয়, মিওসিস হওয়ার কারণ কি, দেখো বোঝাচ্ছি। ধরো এই একটা কোষ, এই একটা না ওয়েট, আচ্ছা ধরো এই একটা 2n সংখ্যা কোষ ডিপ্লয়েড, ধরো এটা আবার এই একটা 2n সংখ্যা কোষ ডিপ্লয়েড, ধরো এটা বাবার কোষ, এটা বাবা,
এটা মা, এটা এটা ডিপ্লয়েড বাবা, এটা ডিপ্লয়েড মা। এবার তাদের থেকে মিওসিস বিভাজনের কারণে এখানে হয়েছে কি, মিওসিস বিভাজনের ফলে মিওসিস মিওসিস বিভাজন হয়েছে, পরে তাদের থেকে এই যে একটা হ্যাপ্লয়েড এন আসছে, মাতৃ এখানে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, হ্যাপ্লয়েড এন আসছে। এরপরে এই দুইটা আবার মিলন হয়েছে, হয়ে এবার 2n হয়েছে ডিপ্লয়েড। এটা কিন্তু বাবার, এটা ধরো বাবা, এটাকে ধরো বাবা, এটাকে ধরো মা। বাবার দেহকোষ ছিল 2n, মায়ের দেহকোষও ছিল 2n। এরপরে তাদের যখন তাদের মিওসিস হয় কিন্তু জনন মাতৃকোষে। আমরা মাইটোসিস কোথায় পড়ছিলাম? মাইটোসিস হয় দেহকোষে, কারণ দেহের কোষগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে একটা পূর্ণবয়স্ক জীব হয়ে ওঠে, সেজন্য মাইটোসিস হয় দেহকোষে, আর মিওসিস হয় জনন মাতৃকোষে। দেখো জনন মাতৃকোষে এখানে 2n সংখ্যক আছে, বাবা যেহেতু ডিপ্লয়েড 2n আছে, কিন্তু তার থেকে যেই শুক্রাণুটা আসছে, তার থেকে যেই শুক্রাণু আসছে এটা কিন্তু হ্যাপ্লয়েড। আবার মায়ের থেকে মায়ের যেই ডিম্বাণু, এই ডিম্বাণুটা হলো হ্যাপ্লয়েড। এই শুক্রাণু যদি আমরা দেখো, যদি এখানে মিওসিস বিভাজন না হতো, তাহলে ধরো বাবার থেকে যেই শুক্রাণু আসছে সেটাকে যদি 4n হয়ে যেত, আবার মায়ের থেকে যেই ডিম্বাণু আসছে এটা যদি 4n হয়ে যেত, তাহলে এবার পরবর্তী সন্তানের মধ্যে যদি আসতো, তাহলে এটা কি হয়ে যেত? পরবর্তী সন্তানের মধ্যে আসলে সেটা 8n হয়ে যেত। তাহলে কি প্রজাতির ধারা কি অক্ষুণ্ণ থাকতো? ধরো বাবার বা মায়ের আহ বাবা বা মায়ের চরিত্র বা তাদের স্ট্রাকচার যেগুলো আমাদের ভেতরে আসে, এগুলো কি আসতো, বা নতুন একটা প্রজাতি হয়ে যেত না? এটা প্রজাতির ধারা কিন্তু বিঘ্নিত হয়ে যেত। তাই মিওসিসের ক্ষেত্রে হ্রাসমূলক বিভাজন কেন হয়? মিওসিসের ক্ষেত্রে প্রথমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে, পরে আবার যখন পরে যখন বাবা এবং মায়ের মিলনের ফলে যে জাইগোটটা তৈরি হয়, এই জাইগোটের ক্রোমোজোম সংখ্যা আবার কিন্তু 2n হয়ে যায়, ডিপ্লয়েড হয়ে যায়। এটাই হলো মূলত মিওসিসের কারণ। এখন মিওসিসের যেমন কিছু গুরুত্ব আছে, যে মিওসিস যেমন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে হয় বললাম, মিওসিস ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে হয়। এরপরে আবার মিওসিসের ফলে প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকে, বংশ পরম্পরায় প্রজাতির ধারা মানে সিকুয়েন্সলি আসতে থাকে। তারপরে আবার যদি আমরা নিম্ন শ্রেণীর জীবের কথা বলি, নিম্ন শ্রেণীর বিভিন্ন জীব যেমন শৈবাল, ছত্রাক, এইগুলোর ক্ষেত্রে মিওসিস আবার হয় হ্যাপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, মানে এই n সংখ্যক জীবের জনন মাতৃকোষে হয়। আর বহুকোষী জীবের বা আমরা যেমন মানুষ, এগুলো আমরা বহুকোষী জীব, কিন্তু আমরা অনেক উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে মিওসিস হয় জাইগোটে। না, উচ্চ শ্রেণীর জীবের মিওসিস হয় জনন মাতৃকোষে, আর নিম্ন শ্রেণীর জীবের মিওসিস হয় জাইগোট, সরি একটু ভুল হয়েছে, নিম্ন শ্রেণীর জীবের মিওসিস হয় জাইগোটের ক্ষেত্রে। জাইগোটও কিন্তু 2n অবস্থায় কিন্তু অলওয়েজ টাইম মিওসিস হবে, মিওসিস অলওয়েজ টাইম 2n অবস্থায় হবে, এটা তোমরা মনে রাখবে। আর এরপরে ধরো আরেকটা আছে, আরেকটা জিনিস বোঝায়, মিওসিস 1 মিওসিস 2 তোমাদের দেওয়া আছে। যেমন আমরা ফার্স্টে ওই যে চিত্রটা আঁকলাম, এটা 4টা ক্রোমোজোম ছিল, এখান থেকে 2টা হলো, আবার এদের থেকে আবার 2বার বিভক্ত হয়ে ফার্স্টে যে চিত্রটা আঁকলাম, এই যে এখানে যেটা বিভাজন বললাম এটাকে বললাম হ্রাসমূলক বিভাজন, আর এই বিভাজনটাকে বললাম সমীকরণিক বিভাজন। এই হ্রাসমূলক বিভাজনের ক্ষেত্রে কি হলো? হ্রাসমূলক বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেছে, হ্রাসমূলক বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে, আর সমীকরণিক বিভাজনে হয়েছে কি, ক্রোমোজোম নিউক্লিয়াস বিভাজিত হয়েছে কিন্তু ক্রোমোজোম সংখ্যা ঠিক আছে। সো এই হ্রাসমূলক বিভাজনটাকে বলা হয় মিওসিস 1, আর যে সমীকরণিক বিভাজন সেটাকে বলা হয় মিওসিস 2। হ্রাসমূলকটা হলো মিওসিস 1 আর সমীকরণিক বিভাজনটা হলো মিওসিস 2। এখন এই মিওসিস 1 আর মিওসিস 2 এর আবার অনেকগুলো ভাগ আছে, যদিও তোমাদের এগুলো লাগবে না, এমনিতে বলে দিচ্ছি। যেমন মিওসিস 1 এর ক্ষেত্রে আছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই প্রোফেজ 1 এর আবার 5টা ভাগ আছে, যেমন লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এরপরে মিওসিস 2 এরও আবার এরকম ভাগ আছে, যেমন প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। সো এগুলো এমনিতে বলতেছি, তোমাদের এগুলো লাগবে না, জাস্ট তোমরা মিওসিস 1 কখন হয়, মিওসিস 1 হয় হ্রাসমূলক বিভাজনের ক্ষেত্রে, মিওসিস 1 হয় হ্রাসমূলক বিভাজনের ক্ষেত্রে, এগুলো এমসিকিউতে আসতে পারে। হ্রাসমূলকের ক্ষেত্রে হয় মিওসিস 1, আর মিওসিস 2 হয় সমীকরণিক বিভাজনের ক্ষেত্রে, হয় মিওসিস 2। হ্রাসমূলক বিভাজন মানে এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়,
ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায়। আর সমীকরণিক বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে, ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে, শুধু নিউক্লিয়াসের বিভাজন হয়। মিওসিস হলো নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, একবার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তারপরে এবার ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে। আর তোমরা বইটা শুধু রিডিং করবা, এতেই ধরো আর যা যা আছে আমি বলে দিচ্ছি, দেখো গুরুত্বগুলো সবই মিলে যাবে ওর সাথে। তো এখন তোমাদের কাজ হলো তোমরা ক্লাসটা শেষ করবা, ক্লাসটা শেষ করেই রেখে দিবা না, ক্লাস শেষ করে রেখে দিলে তোমরা কিছুদিন পর আবার ভুলে যাবা। ক্লাসটা শেষ করেই তোমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা ফার্স্ট টু লাস্ট একটু রিডিং করবা, জাস্ট রিডিংটা পড়বা, রিডিং দেওয়ার পরে দেখবা যে সব কথাগুলো মিলছে আর তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালোভাবে রিডিং করবা। এরপরে তোমরা সিকিউ এর জন্য জাস্ট মাইটোসিসের যেই 5টা ধাপ পড়েছি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, এই 5টা ধাপ ভালো করে পড়বা, এটা চিত্র সহ ব্যাখ্যা। আর সিকিউ যেমন ওইটা গতে আসে, ঘতে আসে, আবার এইটা মাইটোসিস আর মিওসিসের গুরুত্ব, এটা ভালো করে পড়বা। যেমন মাইটোসিসের ক্ষেত্রে বললাম, গুরুত্বের ক্ষেত্রে কিন্তু মানে মাইটোসিসের ভালো দিক খারাপ দিক দুইটাই তোমরা আলোচনা করবা, গুরুত্বের মধ্যে সবগুলোই আসবে। আবার মিওসিসের ক্ষেত্রেও গুরুত্ব, যেমন বংশধারা বজায় থাকে, বংশ পরম্পরায় বংশগতি ধারা বজায় থাকে। আবার যদি মিওসিস না হতো তাহলে ক্রোমোজোম সংখ্যা বেড়ে যেত, বাবা মায়ের সাথে সন্তান সন্ততির মানে যে কানেকশন, যেমন আমার চুল আমার বাবার মতো, বা আমার মুখের গঠন আমার মায়ের মতো, এইগুলা যে স্ট্রাকচারাল বৈশিষ্ট্য যেগুলা, এইগুলা কিন্তু মিলতো না। সো তোমরা এইভাবে নিজের ভাষায় ভালো মতো লিখবা, বইটা একটু রিডিং করলে তোমরা সবকিছু বুঝতে পারবা। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।